সংকটকালের বাজেটে মৌলিক চাহিদাকে প্রাধান্য জানালেন ওবায়দুল কাদের। লুটপাটের সুযোগ বলছেন ফখরুল। কালো টাকা সাদা হলেও অর্থনীতির আকার বড় হবে মনে করে এফবিসিসিআই। বাজেটকে স্বাগত জানালো বিজিএমইএ। ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ, চাহিদা বিবেচনায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা। জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রিশাদের পর হৃদয় লিটনের ব্যাটে লঙ্কানদের হারালো টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটকালে এবছরের বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটাছুটি করার নজির নেই বলে দাবি ওবায়দুল কাদেরের। এই বাজেটে মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও দাবি তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। গেল 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে এবারের বাজেট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেট। এই সময় বলেন, আন্তর্জাতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। কালো টাকা সাদা করার ব্যাখ্যাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 5 বার দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা বছরের সেরা কৌতুক। বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। সব চ্যালেঞ্জ অতিক্রম করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে জানিয়ে আরও বলেন, শীঘ্রই দ্রব্যমূল্য কমিয়ে আনবে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 2024-25 অর্থ বছরের বাজেটকে রাঘব বোয়ালদের লুটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ এখন ধ্বংসের মুখে। 15% কর দিয়ে কালো টাকা সাদা করা দুর্নীতিবাজদের ধরার টোপ হাস্যকর বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের ফলে অর্থনীতির আকার বড় হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ হবে জানিয়ে রাজস্ব বিভাগের সংস্কার দাবি করে
কর ন্যায়পাল নিয়োগের পরামর্শ দেন শীর্ষ এই ব্যবসায়ী নেতা। ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ ব্যাহত হবে বলেও মনে করে এফবিসিসিআই। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেন। ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নেওয়া চ্যালেঞ্জ হবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। কথা বলেন মূল্যস্ফীতি নিয়েও। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6.5%, কিন্তু চলতি বছরে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%। এই মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। শেয়ার বাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স হার কমানো ইতিবাচক মন্তব্য করে অর্থনৈতিক অঞ্চলে মূলধনী যন্ত্রাংশ আমদানির শুল্ক সুবিধা আরও 10 বছর বহাল রাখার তাগিদ দেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন বড় প্রকল্প না নেয়ার পরামর্শ তার। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ডেভেলপ, কিন্তু সেই হিসাবে আমাদের ব্যবসাটা তো আমাদের ডেভেলপ করতে হবে। কাজে এই মুহূর্তে যদি বড় প্রজেক্ট না নিয়ে যে ব্যয় সংকোচন করতে বলছি, ওই জায়গায় আমরা যেন বড় প্রজেক্ট না নিয়ে একটু দেখে শুনে প্রজেক্ট নেয়। অপ্রদূষিত অর্থ মূল অর্থনীতিতে আনার সুযোগ থাকলে দেশের উন্নয়ন হবে বলেও মনে করে এফবিসিসিআই সভাপতি। আমাদের ইনফর্মাল মার্কেটটা অনেক বড়, ফর্মাল মার্কেট থেকে ইনফর্মাল মার্কেট অনেক বড়। এই ইনফর্মাল মার্কেটের টাকাটা যেন এখানে আসে, এখানে যেন কোনো অপরাধমূলক কোনো কাজ করে সেই টাকা যেন এখানে না আসে, সেটার জন্য আমাদের অবজেকশন আছে। এবং এই বছর যে টাকাটা হোয়াইট করবে, পরের বছর কিন্তু সে আবার কিন্তু এই জালে আসলো। এনবিআর এর সংস্কারের দাবিও জানান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এই নেতা। উনি যদি অর্ডার দেয়, উনি যদি আবার এটা বিচার করে, তাহলে তো আমি আর বিচারটা কোথায় পাবো? এই জন্য আমরা কর নিয়ে ফেলার কথা বলছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন হবে না বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। একই সঙ্গে অপ্রদর্শিত অর্থ কর দিয়ে সাদা করার সিদ্ধান্তের বিপক্ষেও সংস্থাটি। এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। তবে রপ্তানিতে উৎসে কর কমানোর দাবি সংগঠনগুলোর। মেহেদি হাসানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের সংবাদ সম্মেলন। যেটা আসলে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিতে পারত, কিন্তু সেটা আমরা দেখিনি। বাজেট বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, প্রকলিত মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও ব্যক্তিখাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। আর মূল্যস্ফীতি বিদ্যমান পর্যায়ে উঠেছে ব্যাংকের সুদহারকে 6 এবং 9% মধ্যে দীর্ঘদিন বেঁধে রাখার মতো অদূরদর্শী সিদ্ধান্তের কারণে। আর এই সিদ্ধান্ত যখন প্রত্যাহার করা হয়েছে, ততদিনে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন নতুন বাজেট মূল্যস্ফীতি সামাল দিতে কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। 6-9 যে পদ্ধতি যেটা ছিল সুদের হার, সেটা একটা ভুল নীতি ছিল। আমরা সবসময় বলে এসেছি এটা ভুল নীতি। যখন এটা এক ধরনের একটা উপলব্ধি হলো, তখন কিন্তু চেষ্টা করা হয়েছে যে এটাকে এক ধরনের একটা মার্কেট বেসড রেটের সাথে সঙ্গতিপূর্ণ করা। যেই সময়টায় হয়তো সুদের হার বাড়ানোর একটা মূল উদ্দেশ্য তো হচ্ছে ডিমান্ডকে কন্ট্রাক্ট করা। সেই ডিমান্ডটা যদি কন্ট্রাক্ট করার যে একটা এফেক্ট আমরা পেতাম, এটা এত দেরি করে সুদের হার বাড়ানো হয়েছে, বাই দ্যাট টাইম তাদের ডিমান্ড অলরেডি কন্ট্রাক্টেড। এদিকে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে তৈরি পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ। বাজেটকে স্বাগত জানালেও রপ্তানিতে উৎসে কর না কমানোয় হতাশা প্রকাশ করেছে সংগঠনগুলোর নেতারা। পাশাপাশি নীতি সহায়তা অব্যাহত রাখার দাবিও পোশাক ও বস্ত্র খাতের এই 3 সংগঠনের। বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎস কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর আদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনো। যদি এআইটি নেওয়া হয় তাহলে অবশ্যই রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে। আদারওয়াইজ এটাকে 0.5% করে আগামী 5 বছরের জন্য চূড়ান্ত করা দায় হিসেবে সেইভাবে এটাকে দেওয়ার জন্য আমরা বলেছি। প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব হয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তৈরি পোশাক খাতের নেতারা। অর্থনৈতিক অঞ্চল, শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরও 5 বছর যেন সময় বেঁধে দেয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা 11:51 পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে সহ যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ হয়ে গেছে। 12 থেকে 16 জুনের কোনো সিটি খালি নেই। এবার রেলেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। তবে চাহিদা বিবেচনায় কিছু ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। টিকিট না পেয়ে একরাশ হতাশা, কি করে যাবেন বাড়ি? টিকিট আগেই সেল হয়ে গেছে, আগেই বিক্রি হয়ে গেছে, আমরা টিকিট পাচ্ছি না। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ঈদ যাত্রায় এবার 31 মে থেকে শুরু হয় বাসের আগাম টিকিট বিক্রি। 12 থেকে 16 জুনের কোনো টিকিটই অবশিষ্ট নেই বলে জানাচ্ছেন কাউন্টারের ম্যানেজার ও টিকিট বিক্রেতারা। 9, 10 দিতে পারবো, 11, 12 আছে, 12 পর থেকে আনি। 12, 13, 14, 15 শেষ। এখন 16 তারিখে কিছু টিকিট আছে, আমাদের সব অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে 2 জুন ঈদ যাত্রা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন টিকিটকে স্বাগত জানালেও কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী। অনলাইনে যে 8টার সময় ঢোকা হচ্ছে, 8টা 5, 6 এর ভিতরে সম্পূর্ণ টিকিট উধাও হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? অনেক সময় পাই, অনেক সময় পাই না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 33,000 টিকিটের বিপরীতে চাহিদা কয়েক লাখ। সে কারণেই টিকিটও দ্রুত শেষ হচ্ছে। কারণ এই এবারে যে আমাদের প্রতিদিনই প্রায় আপনার 1 কোটির উপরে হিট পড়েছে, কোনো দিন 2 কোটিও ছাড়িয়ে গেছে সারাদিনে। তো আমাদের সার্ভারে এই হিটে আপনার বোঝা যাচ্ছে যে চাহিদাটা ব্যাপক। তো আপনার চাহিদা যতই ব্যাপক থাকুক বা চাহিদা যতই বেশি থাকুক না কেন, আমাদের আসন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তো আমরা ইচ্ছে করলে আপনার 33,500 বাইরে কোনো টিকিট বিক্রি পাই না। যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত একাধিক বগি সংযুক্ত করার পরিকল্পনাও আছে রেল কর্তৃপক্ষের। কোনো রুটে আন্তনগর ট্রেনের 1-2 করে এক্সট্রা কোচ সংযোজন করা হয়। এছাড়া এবার 10 জোড়া বিশেষ ট্রেনও চলবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। স্বস্তির জয় বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। সহজ ম্যাচ কঠিন করে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় টাইগাররা। মুস্তাফিজ, রিশাদ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পর হৃদয় লিটনের ব্যাটে লেখা হলো আরেকটি লঙ্কা জয়ের গল্প। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশের টার্গেট মাত্র 125 রানের, তবে ব্যাটিংয়ে নেমে এবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। 6 রানের মধ্যেই ফেরেন সৌম্য তামিম। 21 টেলিভিশন। জয়ের পর বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক প্রতিশ্রুতি দিয়ে গেলেন পরের ম্যাচে ব্যাটিংটা আরও ভালো হবে। খেলাটা শুধু ওপেনারের না, যেই 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা উপরে, সবারই দায়িত্ব। আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চাই যে সেট হবে, যে স্টার্ট পাবে, ও যেন খেলাটা শেষ করে। তো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। নেক্সট 3টা ম্যাচও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, ওই ম্যাচটা নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে এবং আমি যেটা বললাম যে ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই এবং স্পেশালি ব্যাটসম্যানরা যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি সবাই, তাহলে নেক্সট ম্যাচেও ভালো কিছু হবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। সেবার নামে প্রতারণার বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ রাষ্ট্রপতির। সুখী সমৃদ্ধ দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান। রাজধানীর 4টি খাল ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মানব সেবার নাম করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, কিছু ভুইফোর প্রতিষ্ঠান সেবার নামে মানুষের সাথে প্রতারণা করছে। সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের ৩৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংগঠনের বিশেষ স্মারক উন্মোচনের পর রাষ্ট্রপ্রধানকে বিশেষ সম্মাননা জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বলেন, নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবার আড়ালে যে কোনো প্রতারণা ও ব্যবসার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আজকাল মানব সেবার নামে কিছু ভুইফোর প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করে, মানব সেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। আমাদের সেবার উদ্দেশ্য এক দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সহযোগী হিসেবে সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকারকে সহযোগিতা করতে হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এ সময় তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা। গতকালই সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নাইমুল ইসলাম খান দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবেন। যতটুকু আমার জ্ঞান, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে আমি চেষ্টা করব কাজ করতে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বলভাবে যেন পৌঁছায়, সেই জায়গাটাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করার সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। রাজধানীর শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি। এসব খালের দুপাশে থাকছে ওয়াকওয়ে, সাইকেল লেন, ফুটপার্ক, শিশুদের খেলার জায়গা। আর এই উদ্যোগগুলো বাস্তবায়নে বরাদ্দ রাখা হচ্ছে 898 কোটি 73 লাখ টাকা। 21 স্পেশালে রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এই নকশাচিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালের উন্নয়ন প্রকল্পের। প্রথম ধাপে মান্ডা খাল 8.7 কিলোমিটার, শ্যামপুর 4.78 কিলোমিটার, জিরানী 3.9 কিলোমিটার এবং কালুনগর 2.4 কিলোমিটার খালের পাড় ঘেঁষে থাকবে পরিবেশ বান্ধব নান্দনিক সব আয়োজন। 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুঝে পায় 11টি খাল। দায়িত্ব পেয়ে খাল উদ্ধারে চলে সিটি কর্পোরেশনের অভিযান। বছরব্যাপী চলমান রাখা হয় খাল পরিষ্কারের কর্মযজ্ঞ। জিরানী, মান্ডা, কালুনগর এবং শ্যামপুর খাল, কালুনগর খালের পুরোটাই আমাদের জরিপ শেষ হয়ে গেছে, সীমানা আমরা চিহ্নিত করে ফেলেছি। মান্ডা খাল এবং জিরানী খালের অর্ধেকের ঊর্ধ্বে আমাদের কাজ শেষ। শ্যামপুর খালেরও সেরকম অর্ধেকের উপরে আমাদের সীমানা নির্ধারণের কাজ শেষ।
আদি বুড়িগঙ্গার পার ঘেঁষে বৃক্ষরোপণের মাধ্যমে এই খালগুলোকে উন্নীত করা হবে সবুজায়নের আন্তর্জাতিক মানদণ্ডে। আমাদের হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, খালের খনন আমরা এমনভাবে করব যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে। আমরা আশাবাদী যে আমাদের প্রকল্প মেয়াদের অনেক আগে আমরা এই কাজগুলো শেষ করতে পারবো এবং আগামী বছরের মধ্যেই এই 4টি খালই একটি দৃশ্যমান পর্যায়ে চলে যাবে এবং এখানে ব্যাপক সবুজায়ন হবে। খালগুলো উদ্ধার করে নদীর সাথে সংযোগ স্থাপন হবে, যোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে উন্নয়ন। এর ফলে যানজট কমে আসবে বলে আশা সিটি কর্পোরেশনের। যে এই খালগুলোর দুপাশ দিয়েই কিন্তু যে হাঁটার পথ, বাইসাইকেল চালানোর পথ, ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে আরামে কিন্তু হাঁটবে। হ্যাঁ, ছোট ছোট গন্তব্যগুলো কিন্তু অনায়াসে এই খালের পাড় দিয়ে যেতে পারবে। তো সুতরাং যানবাহনের উপরে চাপ অনেক কমে যাবে। চলতি বছর এই 4টি খালের উন্নয়ন কাজ শুরু হবে আর 2025 সালের মাঝামাঝিতে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে উন্নয়ন। দ্বিতীয় ধাপে বাকি 7টি খালেরও উন্নয়ন কাজ শুরুর কথা ভাবছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নেত্রকোনা সদর উপজেলার কাইলাট ইউনিয়নের ভাষাপ্রা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। গোপন খবরে দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশের বিশেষ টিম। এ সময় একটি পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করে। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে সন্দেহে ময়মনসিংহ থেকে বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে অনুসন্ধান চালায়। আর অনুসন্ধানের জন্য ঢাকা থেকে বিশেষ টিম যোগ দেবে। পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডক্টর আব্দুল মান্নান। তিনি গাজীপুরে থাকেন। 2 বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে, তবে তাকে পাওয়া যায়নি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রিমালে স্থগিত 19 উপজেলায় ভোটকাল, পৌঁছে গেছে সরঞ্জাম। টানা 3 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল নরেন্দ্র মোদীর শপথ। যোগ আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 9 জেলার 19 উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল। একটিতে ইভিএমে এবং 18টিতে ব্যালটে ভোট হবে। চেয়ারম্যান পদে 19 উপজেলায় 119 জন, ভাইস চেয়ারম্যান পদে 132 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন মিলে মোট 330 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। রয়েছে বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয়ে পড়েছিল। এবার বিকাশ ঈদ কেনাকাটা। অতিথি পরায়ণতার মতো গল্প আড্ডাতেও বাঙালির জুড়ি মেলা ভার। বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই একই জায়গায় বসে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারেন। সাথে এটা সেটা খাওয়া চলতেই থাকে। আড্ডার আমেজে খাওয়া দাওয়াকে আরও সহজ করতে ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। পার্থসারথী রিপোর্ট। সময়ের বিবর্তনে আড্ডার ধরন ও পরিসরের সঙ্গে বাঙালির খাদ্য সংস্কৃতিতেও নানা পরিবর্তন এসেছে। ভোজনরসিক মানুষেরা সুস্বাদু খাবার গ্রহণের পাশাপাশি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুড মার্টে। আমাদের এখানে ইয়াং গেস্ট বেশি আসে, ফ্যামিলি গেস্টও আসে। আর আমাদের এটা তো ম্যাসিভ চিজ বেলি রোডে আশেপাশে অনেক, আপনি জানেন যে অফিস আদালত গভর্নমেন্ট এরিয়া, এখানে সব ধরনের গেস্ট আমরা পাই। আর আমাদের এখানে 2টা মেনু আছে, ম্যাটশেপের কিছু আইটেম আছে, চিজের কিছু আছে, সব ধরনের আইটেম আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। ম্যাটশেপের যেমন গার্লিক রাইসটা আমাদের অনেক পপুলার আইটেম, শাহাপুটিন আছে, অনেকগুলো প্ল্যাটার আছে আমাদের, হাবানেরো প্ল্যাটার, চিকেন স্টেক মিল। ঈদুল আজহা উপলক্ষে আড্ডা, খাওয়া দাওয়া আর লেনদেনকে আরও সহজ করতে বিকাশ নিয়ে এলো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার।
10% হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। বিকাশে পেমেন্ট সিস্টেম থাকার জন্য কাস্টমারদের সুবিধা হচ্ছে পেমেন্ট করার জন্য। অনেকে দেখা গেছে যে ক্যাশ ক্যারি করে না, অনেক সময় দেখা গেলো যে নির্ধারিত যে বাজেট আসে সেই বাজেটের বাইরে অনেক সময় বিল হয়ে যায়, তো তখন দেখা গেলো বিকাশ পেমেন্ট থাকার কারণে তারা বিকাশ পেমেন্টটা করতে পারছে। অফারগুলো থাকার কারণে কাস্টমারও বিভিন্ন সময় বিভিন্ন অফার পাচ্ছে, তাদের জন্য সুবিধা হচ্ছে। তারা অনেক সময় ডিসকাউন্ট পাচ্ছে বা অনেক সময় ক্যাশব্যাক পাচ্ছে, এতে করে তাদের জন্য ভালো হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে, আমাদের পেমেন্টটা বিকাশ পেমেন্টটাও বাড়ছে। তো সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় নিরাপদ লেনদেনে বিকাশে আস্থা বাড়ছে গ্রাহকদের। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার বাণিজ্য সংবাদ। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB কর্পোরেট করের হার হ্রাস ও উৎসে কর কর্তন সহ প্রস্তাবিত বাজেটে কর সংস্কার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। শনিবার ICAB আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভাবনার শীর্ষক এই সংবাদ সম্মেলনে ICAB প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন তার বক্তব্যে সব কথা বলেন। এ সময় তিনি সরকার ঘোষিত বাজেটকে সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য উল্লেখ করে সরকারের প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে ICABর সাবেক প্রেসিডেন্ট ও ট্যাক্সেশন অ্যান্ড কর্পোরেট লস কমিটির কাউন্সিলর, মেম্বার অ্যান্ড চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট ABM লুৎফুল হাদি, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশিস বসু, সাবেক প্রেসিডেন্ট মনিরুজ্জামান ও স্নেহাশিস বড়ুয়া উপস্থিত ছিলেন। খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। আভা সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন এবং SME বিভাগের প্রধান শ্যামসুন্দর রায়। খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জ সহ কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় খুলনা অঞ্চলের বার্ষিক ব্যবসা পরিস্থিতির পর্যালোচনা করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC রংপুর জোনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুরের প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আরও ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতা উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর M কামাল উদ্দিন জসিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মোহাম্মদ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জোন প্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। সম্মেলনে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AM শহীদুল ইমরান সহ রংপুর জোনের অধীনের শাখাসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন। বসুন্ধরা সিটি কমপ্লেক্স রূপ ফ্যাশন হাউসের ফ্ল্যাগশিপ আউটলেটের গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন হয়েছে। লেভেল 3-এর দোকান নম্বর 3940-এ এই আউটলেটের উদ্বোধন করেন রূপ ফ্যাশন হাউসের কর্ণধার রূপা সাহা। রূপ ফ্যাশন হাউস আধুনিক ক্লাসিক থেকে অ্যাভান্টগার্ড ডিজাইনের প্রতিটি পোশাকে উন্নত গুণমান ও টেকসই কোয়ালিটিতে মেনটেন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আয়োজনে ব্র্যান্ডের চালিকা শক্তি রূপা সাহা বলেন, রূপ ফ্যাশন হাউস কেবল ফ্যাশনের একটি প্রদর্শনী নয়, এটি নারীত্বের উদযাপন, যেখানে প্রতিটি নারী তার নিজস্ব শৈলী এবং আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরতে পারবে। আয়োজনে উপস্থিত ছিলেন রূপ ফ্যাশন হাউসের মালিক, কর্মী ও ফ্যাশন উৎসাহীরা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংকটকালের বাজেটে মৌলিক চাহিদাকে প্রাধান্য জানালেন ওবায়দুল কাদের, লুটপাটের সুযোগ বলছেন ফখরুল। কালো টাকা সাদা হলে অর্থনীতির আকার বড় হবে মনে করে FBCCI, বাজেটকে স্বাগত জানালো BGMEA। ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ, চাহিদা বিবেচনায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা। জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন,
রিশাদের পর হৃদয় লিটনের ব্যাটে লঙ্কানদের হারালো টাইগাররা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।